একটি প্রশ্ন কি কখনো আপনার মনে জেগেছে? এই যে সৌন্দর্যের জন্য আমরা এত ধরনের প্রসাধনী ব্যবহার করছি, এগুলো কি আসলে আমাদের ত্বকের বন্ধু? নাকি আপনার অজান্তেই আপনার ত্বকের শত্রু হয়ে উঠছে? আসলে কি প্রসাধনী আমাদের কি খুব বেশি প্রয়োজন? দামি কি প্রসাধনী কি বেশি ভালো হতে পারে? নাকি হার্বাল নামে যে প্রসাধনীগুলো আছে, সেগুলো কোনো ক্ষতি করছে না? আবার প্রসাধনীগুলো কি আসলেই আমাদের জন্য প্রয়োজন নাকি সবই বিজ্ঞাপনের ফাঁদ? কোনটি দরকার? দর্শক, আজ এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আমরা কথা বলবো আজকের এই আয়োজনে। তাই শেষ পর্যন্ত থাকুন এবং সমস্তটা জানুন। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে কেমন আছেন অনুষ্ঠান। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট এবং সবাই অনেকেই চিনেন তাকে। আমাদের খুবই পছন্দের একজন মানুষ ডাক্তার সিনথিয়া আলম, কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি। আপু, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর দেখা হলো আপনার সাথে, নিশ্চয়ই খুব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো আসলে কন্টিনেন্টাল হসপিটালে রেগুলার বসছেন, রোগী দেখছেন সেখানে, কিন্তু এছাড়া কি আর কোথাও কি বসা হচ্ছে? হ্যাঁ, আমার আরো কিছু আরো একটা চেম্বার করি, কিন্তু ওটা ধানমন্ডিতে চেম্বার আচ্ছা, করি। ঠিক আছে। স্কুল কলেজ যদি একটু জানতে চাই আপনার কাছে, কোথায় পড়াশোনা করেছেন, কোথায় বেড়ে ওঠা শৈশবটা? আমি ক্যান পাবলিক স্কুল কলেজে পড়াশোনা করেছি। আচ্ছা। আমার ছোটবেলাটা ক্যান পাবলিক স্কুল কলেজেই ছিল। ওখানে ডিসিপ্লিন লাইফ ছিল, প্লাস হচ্ছে ওখানে আমার টিচার, প্লাস আমার ছোটবেলাটা টোটাল মানে ক্যান্টের পরিবেশেই কাটে। এবং দেখা যায় যে আমি অনেক সময় ক্যান্টের ডিসিপ্লিন লাইফটা থেকে মানে আমার পরবর্তী লাইফটাও মানে আমার এসএসসি এইচএসসি দুটোই ক্যান পাবলিকেই কেটেছে। তো সেখান থেকে কন্টিনিউ করার পর আমি মেডিকেল কলেজে পড়ি। আমি ঢাকায় এসে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করি এবং তারপরে দেখা যায় আমার পোস্ট গ্রাজুয়েশন আমি কম্বাইন্ড সিএমএইচ থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ, আমি সিএমএইচ থেকে আমার ডিডিভি কমপ্লিট করেছি। এই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এছাড়াও আমি দেখা যায় কি আমি কিছুদিন বাইরে থাকার কারণে ওখানে আমি আমার ফেলোশিপ ট্রেনিংগুলো নেওয়া হয়েছে। তো ফেলোশিপ ট্রেনিং আমাদের দেশে যেহেতু অ্যাস্থেটিক মেডিসিনে আলাদা করে কোনো ধরনের সাবজেক্ট এখনো ইনক্লুড নেই, তো এটা বাহির থেকে যখন আমি এই ফেলোশিপ ট্রেনিংগুলো করি ওখান থেকে আমার অনেক ধারণা হয়। কারণ এই মেডিসিন অ্যাস্থেটিক মেডিসিনে বা অ্যাস্থেটিক ডার্মাটোলজি রিলেটেড লেজার মেশিন বা অ্যাস্থেটিক ইনভেসিভ কিছু প্রসিডিউর, নন ইনভেসিভ প্রসিডিউর, এগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত পড়াশোনা করি এবং জানতে পারি। ওখান থেকে আমার একটা নলেজ বলেন, এক্সপেরিয়েন্স বলেন, সবকিছু ওখান থেকে। হ্যাঁ, তবে এতগুলো বিষয়ের মধ্যে কেন ডার্মাটোলজিস্ট? ডার্মাটোলজি আসলে আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট ছিল। পরের দিকে যখন আমি মেডিকেলে পড়ি বা আমার আউটডোরে আমার যাওয়া হয় তখন থেকে এটা পছন্দ হয়েছে। বাট আমার অনেক একনি ছিল একটা সময়। আমি যখন ছোট ছিলাম তখন ওই বয়সটাতে পিউবার্টি টাইমটাতে আমার অনেক একনি ছিল। তো আমি আসলে প্রপার ট্রিটমেন্ট বলতে মানে ওই সময় আমাকে গাইড করেছে, বাট আমরা চর্ম বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে বাসায় এমন কিছু গাইডলাইন বা দেখা যায় যে আশেপাশের মানুষজন বলে এটা করো, এটা খেও না, ঘরোয়া যে পদ্ধতিগুলো আছে, হ্যাঁ ঘরোয়া পদ্ধতি বা এই ধরনের টুথপেস্ট বা পেঁয়াজের রস বা রসুনের রস, এই ধরনের অনেক ভ্রান্ত ধারণা তখনও ছিল। তো এটা যে তখন স্কিনে কিন্তু এগুলো করার কারণে আমার ত্বকের কিছু ক্ষতিও হয়েছে। তো আমি পরবর্তীতে যখন আমি যাই পরের দিকে ডক্টরের কাছেই যাই, চর্ম বিশেষজ্ঞে যাওয়ার কাছে আমার কিছু ভুল ভাঙে। বাট তখন আসলে ডার্মাটোলজিস্টরা মানে একনি রিলেটেড বা ত্বক রিলেটেড ডিটেইলস, যেমন এখন কি ব্যবহার করা যাবে, কি ব্যবহার করা যাবে না, ইভেন সানস্ক্রিনের ব্যবহারটা তখন কিন্তু এতটা গুরুত্বপূর্ণ, তখন কেউ ওইভাবে মানে বুঝতো না, তখন কিন্তু কোনো চর্ম বিশেষজ্ঞ ওইভাবে বলতো না সানস্ক্রিনের কথাটা, যেটা এখন খুবই ইম্পর্টেন্ট বা সব সময় এখন আমরা জেনে আসছি। তো এই জিনিসগুলো থেকে মানে আমার একটা ইচ্ছা ছিল এই আমার নিজের যে সমস্যাটা এটা থেকে আমার আসলে বের হয়ে আসার পরে আসলে আগ্রহটা অনেক বেড়ে গেছে, যাতে এই পিউবার্টি টাইমে আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব বেশি জানবো আজকের আমরা পুরো আয়োজন ধরে, যে আসলে কি কি উপাদানগুলো বা প্রসাধনী যেটা কসমেটিক্স হিসেবে আমরা সবসময় ব্যবহার করছি
করছি সেই জিনিসগুলো কখন আমাদের জন্য খুব বেশি উপকারী হয়ে যায় আর কখনই এইগুলোর যে সাইড এফেক্ট সেগুলোর জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, আমাদের শত্রু হয়ে দাঁড়িয়ে যায় আমাদের স্কিনের জন্য। কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে লাইভ হচ্ছে, তাই দর্শকদের অনুরোধ করছি, দর্শক আপনারা কিন্তু সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আপনাদের জানা অজানা অনেক কিছুই আপনি কিন্তু জেনে নিতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমরা সরাসরি কথা বলবো এবং এগুলো নিয়েই কিন্তু আমাদের বিশেষজ্ঞ অতিথি কিন্তু আলোচনাও করবেন। আমরা আজকে টপিকটাই রেখেছি এরকম, যেখানে আসলে আমরা যেগুলো আমরা সবসময় ব্যবহার করছি এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো তার মধ্যে একটা খুবই কমন এবং মানে সবাই যেটা ব্যবহার করছে, ছোট বড় সবাই, এবং হচ্ছেন গ্রামের মানুষ বলেন শহরের মানুষ বলেন, একটা জিনিস যেটা প্রতিদিন প্রত্যেকটা প্রহরে লাগছে সেটা হচ্ছে সোপ, সাবান। সাবান জিনিসটা ছাড়া আসলে মনে হয় যে কোনো কিছু কমপ্লিট না, হাত ধোয়ার ক্ষেত্রে থেকে শুরু করলে, গোসলের ক্ষেত্রে থেকে শুরু করলে সব কিছুতে সাবানটা একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা শুধুমাত্র জানি যে আমরা দোকানে গিয়ে বলবো আমাদের একটা গোসল করার সাবান দরকার, আমরা একটা সাবান নিয়ে চলে আসছি। যদি মোড়কটা খুব সুন্দর হয়, নামটা খুব পরিচিত হয়, যেটা বিজ্ঞাপনে আমরা দেখেছি যে এটা খুব ভালো করছে, এরকম একটা সাবান নিয়ে কিন্তু আমরা বাসায় চলে আসি সাধারণত। কিন্তু আসলে কি সাবান কিনতে যাওয়ার ক্ষেত্রে কি এই জিনিসটাই কি আসে যে সাবানটা দেখে শুধু পছন্দ হলে আমরা নিয়ে আসলাম এবং ওটাই আমরা পরিবারের সবাই মিলে ব্যবহার করতে পারলাম? ব্যাপারটা কি এরকমই হয় নাকি আসলে সাবান কেনার কোনো ভিন্নতা থাকতে পারে? থ্যাংক ইউ। এই আজকের মানে এই যে টপিকটা আপনি বললেন প্রসাধনী, আসলে এটা নিয়ে আসলে বিস্তারিত যদি এখানে আলাপ করার মতো, মানে এটা আমার ফার্স্ট এই রিলেটেড শো, তো এটা নিয়ে আমি আসলে বলতে চাই। কারণ এই যে সোপ বলেন বা আদার্স যত কসমেটিক্স আছে, এই কসমেটিক্সগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মেনটেন করা উচিত। ফার্স্টে যেমন আপনি যেহেতু বললেন যে সোপ কি দেখে কিনবো, বা সোপে আসলে আমাদের সাবান ব্যবহার করার উপযোগিতা কত এবং সবাই কি এক সাবান ব্যবহার করব কিনা। সাবানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন আপনি যদি উল্লেখ করেন একটা সাবান তৈরি হতে অবশ্যই এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকবে, যেমন ওটাতে সোডিয়াম থাকবে। সোডিয়াম আমরা জানি পালমেট নামে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, এই কেমিক্যাল থাকবে। এটার সাথে এই সোডিয়াম রিলেটেড গ্লাইকেট থাকে, পালমেট থাকে, অক্টেট থাকে, এগুলো থাকে। কিন্তু একটা সাবানের একটা গন্ধ থাকে, ফ্র্যাগনেন্স থাকে। তো ফ্র্যাগনেন্সের জন্য কিন্তু কিছু কেমিক্যাল চলে আসে। তারপরে ইডিটিএ থাকে। ইডিটিএ এমন একটা উপাদান, এটা আমাদের নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত হলে কিন্তু আমাদের ক্ষতি করবে এবং আমাদের স্কিনে কিন্তু অনেক ক্ষতি করে। তো একটা সাবানে আমাদের সোডিয়াম গ্লাইকেট থেকে শুরু করে, পালমেট থেকে শুরু করে, ইডিএ, প্রায় প্যারাবেন থাকে। প্যারাবেনটা কি ব্যবহার, অনেকগুলো প্রোডাক্টে কিন্তু দেখবেন যে প্যারাবেন ব্যবহার করা হয়। প্যারাবেনটা আসলে আমাদের সংরক্ষণ মানে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। তো কাজ করে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় এবং এটি সাধারণত দেখা যায় যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ছত্রাক বা কোনো ধরনের থেকে বিরত রাখে, ওই প্রোডাক্টটাকে সংরক্ষণ করে। বাট এটা যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয়, এটাতে অনেক ক্ষতিকর হার্মফুল ইফেক্ট পাওয়া যায়। একটা সাবানে নিজেরই কিছু উপাদান থাকে, এটা ছাড়াও গ্লিসারিন থাকে, আবার অনেক সাবানে অ্যালোভেরা থাকে, যেগুলো ত্বকের জন্য বেটার। এটা এখন সব সাবানে আছে কিনা, কিন্তু একটা সাবান তৈরি করতে গেলে যে উপাদানগুলো লাগে ওটার ইন্ডিভিজুয়াল সাইড ইফেক্ট অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা নারী পুরুষ ভেদে কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি? নারী পুরুষ ভেদে যদি আপনি সাবানের কথা বলেন, সাবান কিন্তু ধরেন একটা পুরুষ বা নারী ভেদে আলাদা করে যদি তৈরি করে, এটা মার্কেটিং, একটা মার্কেটিং মিথ বলা চলে। কারণ এটার জন্য আলাদা করে একটা মেয়ের ত্বক সফট দেখে দেখাচ্ছে যে এক ধরনের সাবান, বাট আরেকটা ছেলের ত্বক হার্ড, মানে এরকম কিছু না, সবার ত্বক ভিন্ন হতে পারে। ছেলে মেয়ে দেখা যায় যে কোনটা ব্যবহার করছে, বাট আমি এখানে আলাদা করে সাবান ভিত্তিতে এটা আলাদা প্রয়োজন নেই। তবে কি বাচ্চাদের ক্ষেত্রে কি কিছুটা ভিন্ন হয়? অবশ্যই। অ্যাডাল্টের ক্ষেত্রে ডিফারেন্ট এবং হচ্ছে চাইল্ড বা কিডসের ক্ষেত্রে ডিফারেন্ট। দেখা যায় কি চাইল্ডদের ক্ষেত্রে ত্বক এমনিতেই শুষ্ক থাকে এবং সফট থাকে, এই সময় ত্বকটাতে সব ধরনের সাবান ব্যবহার করা যায় না। এই সময় অবশ্যই এমন সাবান ব্যবহার করতে হবে
যেটাতে সবকিছুর মাত্রা, ক্ষারের মাত্রা এগুলো কম থাকে। এই সাবানগুলো ব্যবহার করলে বাচ্চাদের, আর আমি নর্মালি বলেই রাখি, এখন বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস কিছু ডিজিজ আছে যেটাতে শুষ্কতা বেড়ে যায়, ড্রাই হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে সাবান ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে এবং সাবান ব্যবহার করলেও খুব কম পরিমাণে দিতে হবে। এটা যে সারা শরীরে সাবানটা ঘষে ব্যবহার করতে হবে তা না। আচ্ছা, ব্যবহারের কথা যখন বলছেন তখন একটু জানি যে আসলে সাবানটা ব্যবহার যখন করি আমরা অনেকটা ঘষি এবং ঘষে এটাকে অনেক বাবল করি, অনেক ফেনা করি, মনে হয় যেন যে ফেনাটা যত বেশি হবে তত বেশি পরিষ্কার হচ্ছে। আর তাছাড়া গোসলের সময় একটা জিনিস খুব বেশি সবাই স্ক্রাবারটা ইউজ করেন, এটা দেখা যায় আমাদের সহজ বাংলা ভাষায় যেটা আমরা ঝামা হিসেবে চিনি, যে এটা দিয়ে অনেকক্ষণ ধরে স্কিন রাব করে, মনে হয় যেন এটা দিয়ে করলে স্কিনের সমস্ত ময়লা উঠে যাচ্ছে, স্কিনের উপরে একটা লেয়ার উঠে যে ফর্সা হয়ে যাচ্ছেন এবং দেখতে ভালো দেখা যাবে, এরকম একটা ধারণা সবার মধ্যে আছে। আসলে কি এরকম যে সাবানটা ব্যবহার করার পদ্ধতিটা কি এরকম করেই করতে হবে? না, সাবান ব্যবহার করতে পারেন, ধরেন আপনি ক্লিনিং এর জন্য, আমাদের শরীরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কারের জন্য সাবানে একটা উপাদান থাকে সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্টের মধ্যেই আমি বললাম যে সোডিয়াম এই ধরনের রিলেটেড থাকে, এগুলো আসলে ফেনা তৈরি করে। তো এই ফেনাটা যত বেশি হবে সাবান যে তত ভালো তা না, এবং ফেনা হলে যে ত্বকের জন্য ভালো সেটাও না। এইটা যখন কোনো সাবানে বেশি ফেনা থাকে, ত্বক বেশি, তত বেশি শুষ্ক হবার চান্স থাকে। সো ওই সাবানগুলো ব্যবহার না করাই ভালো। এবং যখন স্ক্রাবার ইউজ করা হয়, আপনি যত এটা দিয়ে স্ক্রাব করবেন, যত বেশি স্ক্রাব করবেন, আমাদের ত্বকের নিচে মেলানিন থাকে, সেটা সাদা বা কালো ত্বকের নির্ধারণ করে, আমাদের এশিয়ান স্কিনে রং নির্ধারণ করে। তো এখানে যে যত বেশি এশিয়ান স্কিনে মেলানিনের পরিমাণ বেশি থাকে, এটা যত বেশি রাব করবেন মেলানিন উপরে উঠে আসে, তখন জায়গাটা কালো হয়ে যায়। কোনো জায়গা বেশি চুলকালে, বেশি স্ক্রাবার ইউজ করলে, বেশি ঘষলে এটা দেখা যায় কি আরো বেশি কালো হয়ে যায়, র্যাশ উঠে যায় না, এগুলোতে এটা কি অ্যালার্জির কারণে হয়? কি অ্যালার্জির কারণে? তো ধরেন আপনার কোন সোপ ব্যবহার করছেন, সেই সোপের যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা আপনার জন্য সুইটেবল নাও হতে পারে। ত্বক ভিত্তিতে দেখা যায় ওটা ব্যবহার করার পর সাথে সাথে রিঅ্যাক্ট করতে পারে, তখন কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। যেমন ওটার জন্য আপনার একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হলো, স্কিনে দানা দানা হলো, লাল হলো, স্কিন পিলিং শুরু হলো, ত্বকে চামড়া উঠা শুরু করলো, আবার অনেক সময় দেখা যায় কি ফুলে যায়, একদম ফুলে ওঠে, টোটালি ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস বলে, তখন একদম টোটালি ফুলে যায়। এই ফোলা থেকে এই কমানোর জন্য পরবর্তীতে ট্রিটমেন্ট নিতেই হয়। অনেকে দেখা যায় এই ফোলাটা যে সাবানের জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে সেটা বুঝে উঠতে পারে না, তখন এটাতে ওরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করে আসে। সিম্পল ভাবে যদি একটু জানতে চাই যে ধরেন কেউ যদি সাবান কিনতে যায়, কোন কমন জিনিসটা দেখে উনি বুঝবেন যে এটা ওনার স্কিনের জন্য স্যুট করছে? সাবানের ক্ষেত্রে তার ত্বক কীরকম সেটা একটা ম্যাটার করে, এবং নর্মাল, নর্মাল বলতে আপনি সঠিক পণ্য কিনছেন কিনা, এটা সঠিক কিনা সেটা দেখে কিনতে হবে। সাবানের ক্ষেত্রে একটা অবশ্যই মার্কেটিং এর যতই বলেন একটা প্রোডাক্ট বা ব্র্যান্ডের ভ্যালু আছে, সব সাবান কেনা যাবে না। মার্কেটে এখন অনেক ধরনের সাবান পাওয়া যায়, যেই সাবানগুলোতে যেই কারণগুলোর জন্য ব্যবহার করতে আপনার ডেটল, আমি কোনো কিছুর নাম উল্লেখ করতে যাচ্ছি না, বাট সম্পূর্ণ আপনাকে নিরাপদ রাখবে বা আপনাকে সুস্থ অ্যান্টিসেপটিকের কিছু উপাদান দিয়ে দেয়, কিছু তৈরি করে, এগুলো ফ্র্যাগনেন্স। অনেক ক্ষেত্রেই দেখা যায় এগুলো যে নির্দিষ্ট কোনো ধরনের এরকম আমাদের উপকারিতা এনে দেয় তা কিন্তু না। তো আমি বলবো এমন সাবান ব্যবহার করতে যেই সাবানগুলোতে ক্ষারের পরিমাণ একটু কম থাকবে। তবে আরো কিছু সাবানের প্রশ্ন আছে যেগুলো আমরা বিরতি থেকে এসে আবার নিব ইনশাআল্লাহ। দর্শক সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পরে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছি প্রসাধনী নিয়ে। এই প্রসাধনীগুলো আমাদের বন্ধু না শত্রু সে ব্যাপারে বিশ্লেষণ করা হচ্ছে, এবং আমাদের সাথে আছেন ডাক্তার সিনথিয়া আলম। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু সোপ নিয়ে অনেক কিছু জানলাম, এই পর্যায়ে একটু জানবো যে আমরা আসলে এখন তো বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। এখানে আমাদের একটা বড় মার্কেট প্লেস আছে যেখানে সবাই নানা রকম প্রোডাক্ট দেখাচ্ছেন, এই ধরনের প্রসাধনীগুলো অনেক বেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেল করা হচ্ছে। সেখানে কিছু সাবান আছে যেগুলো খুব বেশি পপুলার হয়ে উঠছে ইদানিং, যেরকম গোট মিল্ক বা হচ্ছে কাউ মিল্ক দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে, তারপর জাফরান যে সোপগুলো, এগুলো ব্রাইটিং এর কাজ নাকি করছে এবং খুব ভালো নাকি কাজ করে। তা আসলে এই সোপগুলো কতটুকু আসলে হেলদি, আসলে স্কিনের জন্য কতটুকু ভালো? এছাড়া হচ্ছে কোজিক অ্যাসিড দিয়েও কিছু সোপ বাজারে এসছে বা হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই পাওয়া যাচ্ছে এবং খুবই পপুলার। এই সোপগুলো আসলে কতটুকু ভালো আসলে স্কিনের জন্য?
ফার্স্টে হচ্ছে গোট মিল্ক সোপ যেটা বললেন, এই গোট মিল্ক সোপ যদি সত্যিকার অর্থে গোট মিল্ক থেকে থাকে তাহলে গোট মিলে কিছু উপাদান আছে, ইনগ্রেডিয়েন্ট আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আছে, ভিটামিন এ আছে, ই আছে। সো যদি গোট মিল্ক অরিজিনালি থেকে থাকে একটা সোপে তাহলে এটা আপনার জন্য হেল্প করবে। কিসে হেল্প করবে? ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আপনার যে ডেড সেলগুলো থাকে ত্বকের সেটা রিমুভ করে, একটু ময়েশ্চার করে, এটার ক্ষেত্রে আপনার রেগুলার ইউজ করলে দেন ওকে। বাট গোট মিল্ক সোপ এখন বলা হচ্ছে মার্কেটে যে এটা ফর্সা করছে বা হোয়াইটেনিং এর কাজে আসছে। আমার কাছে এই জিনিসটা টোটালি একটা স্ক্যাম, এটা কখনোই না। কোনো হোয়াইটেনিং কখনো যদি গোট মিল্ক করে সোপ দিয়ে বলা থাকে তাহলে ওই সোপে অবশ্যই এমন কিছু উপাদান আছে, সেটা মার্কারি, লেড, এমন কিছু উপাদান বা কোনো ধরনের স্টেরয়েড থাকতে পারে, যেটাতে একটা হোয়াইটেনিং ইফেক্ট থাকে, পরবর্তীতে এটা অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এটা ইরিভার্সিবল একটা ড্যামেজ। সো আমি গোট মিল্ক সোপকে যদি অরিজিনালি গোট মিল্ক দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে দেন ওকে ফাইন, বাট যদি সেটা বলা হয় যে হোয়াইটেনিং এর কাজে আসছে, এটা আমি টোটালি এটা মিথ, এটা কখনোই না, এটা ফলস। এটা গোট মিল্ক সোপ কখনো হোয়াইট বা ফর্সা এরকম কিছুতে করতে পারবে না। স্কিনের টেক্সচার ভালো করতে পারে, ডেড সেল রিমুভ করতে পারে, এটাতে তাহলে ঠিক আছে। এবং জাফরান সোপ যেটা বলা আছে, জাফরান আসলে নর্মালি কেউ যদি ব্যবহার করে থাকে বা জাফরান ওই সোপে যদি থেকে থাকে তাহলে আপনার ক্লিনিং এর পারপাসে কাজে আসতে পারে। বা আমাদের দেখা যায় কি অনেক সময় একটা হোয়াইটেনিং ইফেক্ট যেটা বলে সেটা হোয়াইটেনিং না, জাফরান যেটা করে আপনার স্কিনটাকে একটু ক্লিনিং করে প্রপার ওয়েতে। এই যে কিছু অ্যাসিড থাকে, সব ধরনের হার্বালে কিছু ধরনের কিছু অ্যাসিড থাকে, যেই অ্যাসিডগুলো ল্যাকটিক অ্যাসিড হতে পারে, আরও কিছু অ্যাসিড আছে যেগুলো ক্লিনিং এর ক্ষেত্রে বা ডেড সেল রিমুভের ক্ষেত্রে কাজে আসে। বাট হোয়াইটেনিং বা ফর্সা এই ধরনের কোনো আসলে কোনো মিনিং রাখে না, এটা টোটালি একটা ভুল তথ্য। আরেকটা জিনিস যেটা আপনি বললেন কজিক অ্যাসিড সোপ, হ্যাঁ কজিক অ্যাসিড হোয়াইটেনিং বা আমাদের ক্ষেত্রে দেখা যায় মেলানিন কমানোর ক্ষেত্রে হেল্প করে, সেটা সিরাম ফর্মে হোক, সেটা সোপ ফর্মে হোক, অবশ্যই এটা অনেকটুকুই দেখা যায় যে কোনো দাগ বা কোনো ধরনের অনেক দিনের পুরাতন কোনো পিগমেন্টেশন এটাতে রিমুভ করতে স্লোলি কাজ করে, বাট কাজ করে। আচ্ছা, দাগের কথা যখন আসলাম একটু সরাসরি জিজ্ঞেস করি, অনেক সময় আমাদের আন্ডার আর্মে অনেক বেশি ডার্ক স্পট হয়ে থাকে, ডার্ক হয়ে থাকে, তারপর ঘাড়ের পিছনে, তারপর প্রাইভেট পার্টগুলোতে, এগুলোতে অনেক বেশি ডার্ক থাকে অনেকের, এবং এই প্রবলেমটা নিয়ে অনেক নারী এবং পুরুষ দুজনেই কিন্তু অনেক বেশি সাফার করে থাকেন। তো তাদের জন্য কি সোপগুলো ভালো হতে পারে? সোপ হ্যাঁ, পিগমেন্টেশনের ক্ষেত্রে এই সোপ ভালো থাকে। আমরা কজটা জানি কোন কারণে ডার্ক হচ্ছে, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স বা অন্য কোনো কারণ থাকলে সেই কারণটাকে আমরা ওটার সাথে সলিউশনটা দেই, সলভটা দেই, পাশাপাশি পিগমেন্টেশন রিলিভের জন্য বা পিগমেন্টেশন দূর করার জন্য আসলে এই সোপ কজিক অ্যাসিড সোপ কাজ করে। এটার পাশাপাশি আরো অনেক কিছু অ্যাসিড বা সিরাম বা ক্রিম পাওয়া যায়, ওটা দিলেও কমে আসে। এই যে সোপগুলোর কথা বলেন, এগুলো কি অনেক দিন মানে লং টাইম ধরে ব্যবহার করা যায় নাকি নির্দিষ্ট কিছুদিন ব্যবহার করে এগুলো বন্ধ করে দেওয়া উচিত? কজিক সোপ আপনি লং টাইম ধরে ব্যবহার করা যায়, কিন্তু এটা 6 মাস বা 1 বছরের পরে কিছু অ্যালার্জিক রিয়াকশন আসবে। আচ্ছা, সো অবশ্যই আমি যারা কজিক সোপ ব্যবহার করে তাদেরকে বলে দেই যে তারা টানা 1 মাস ব্যবহার করার পর কিছুদিন গ্যাপ দিবে, দেন আবার ব্যবহার করা স্টার্ট করতে পারে। কিন্তু টানা 6 মাস, 1 বছর, 2 বছর ব্যবহার করাটা ঠিক না, ঠিক হবে না। আচ্ছা, এবার একটু আমরা চুলের দিকে আসি। যেহেতু আমরা সবাই খুব চুলটাকে যত্ন করে রাখার চেষ্টা করি, চুল পড়ে যাওয়া নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ভয় ভীতিও আছে, অনেকে ভ্রান্ত কিছু ধারণাও আছে। তার মধ্যে শ্যাম্পু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আছে অনেকে আছে যে প্রতিদিন শ্যাম্পু করছে, আবার অনেকে আছে 2-3 দিন পর, অনেকে মাসে একবার করে করছে। এবং শ্যাম্পু করার সময় মানে স্কাল্পের মধ্যে দিয়ে ভালো করে ঘষে অনেক বাবল করে অনেক ফেনা তৈরি করে জিনিসটা ক্লিন করা হচ্ছে। এইটা আসলে কি উপযুক্ত কিনা আমাদের চুলের জন্য, বা কিভাবে আসলে ব্যবহার করলে চুলের জন্য ভালো থাকবে? শ্যাম্পু ঠিক আছে, শ্যাম্পু আমার আগে দেখতে হবে স্ক্যাল্প কি রকম, স্ক্যাল্পের প্রয়োজন কি ধরনের শ্যাম্পু। অনেকের স্ক্যাল্প থাকে ড্রাই, দেখবেন যে অনেক বেশি ড্রাই থাকে, পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। ওই ড্রাইনেসটার জন্য আমার কিন্তু এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যে শ্যাম্পুগুলো পিএইচ নষ্ট করবে না বা কোনো ধরনের কেমিক্যাল বা কেমিক্যালের পরিমাণটা কম আছে। একটা শ্যাম্পুতে নর্মালি কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করতে হয়, যেই শ্যাম্পুগুলোতে সালফেট থাকেই,
সালফেট থাকবে, সল্ট থাকবে, আবার সারফেক্টেন্ট হিসেবে কিছু সোডিয়াম থাকবে, এবং আবার এটার সাথে সোডিয়াম লরেট থাকে, মানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইটসেলফ আমাদের স্ক্যাল্পটাকে ড্রাই করবে। সো সেখানে যদি আমরা সালফেটটা একটু হলেও মানে লিপিডটাকে ধুয়ে দেয়, বাট ডার্ট যেটা থাকে বা আমাদের মাথার যে নর্মাল সিক্রেশন থাকে সেটাকে রিমুভ করে। তো এটা যখন রিমুভ করে, যার অতিরিক্ত রিমুভ হয়ে যায়, তখন দেখা যায় ড্রাইনেসটা চলে আসে এবং চুলগুলো ভেঙে যায়, গোড়া থেকে ভেঙে যায় বা আগাটা ফেটে যায়, রাফ হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমি বাচ্চাদের শ্যাম্পু, যেই শ্যাম্পুগুলোতে কেমিক্যাল নেই, পিএইচ ব্যালেন্স থাকে, তাদেরকে সেটা ব্যবহার করতে বলি। মানে বাচ্চাদের শ্যাম্পুগুলো বড়রা ব্যবহার করতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা ব্যবহার করতে পারে, কারণ অনেককেই দেখা যায় কি দৈনিক শ্যাম্পু করতে হয়, না হলে মাথা ক্লিন থাকে না বা সেবাম সিক্রেশন মানে বেশি থাকে তেলের পরিমাণটা। তাদের ক্ষেত্রে আমি বলি দৈনিক শ্যাম্পু করলে অবশ্যই বাচ্চাদের শ্যাম্পু ব্যবহার করতে। আর যদি নারী পুরুষ ভেদে ব্যবহার করা হয়, যাদের চুলের অন্য প্রবলেম আছে, চুল পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এমন শ্যাম্পু যেটা স্টিমুলেন্ট। মানে আপনি বলছেন যে কিছু শ্যাম্পু হতে পারে আলাদা, তাহলে পার্সন টু পার্সন কিভাবে আসলে ডিপেন্ড করবে যে সে কিনতে গেল একটা শ্যাম্পু, সে কি কি ইনগ্রেডিয়েন্ট কমনলি দেখে যে এটা তার জন্য উপকার দিবে, এরকম যদি হয়? একটা শ্যাম্পু দেখে ফার্স্টে শ্যাম্পুর মধ্যে কিছু উপাদান উল্লেখ করা থাকে। তো প্যারাবেনের পরিমাণ একটা নর্মাল পার্সন হিসেবে ইনগ্রেডিয়েন্ট কিন্তু খুব কমই মানুষ দেখে উপরে কি লেখা আছে। তো শ্যাম্পুটা দেখলে আমি যারা কেনে তাদেরকে বলি চুল পড়ার জন্য অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এই লেখাগুলো থাকে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলোতে মেনথল থাকে, তো এগুলো রেগুলার ব্যবহার করা উচিত না। এটাতে স্ক্যাল্পও কিন্তু ক্ষতি হয়, প্লাস চুল পড়া বেড়ে যায়। তো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো একটু কম পরিমাণে ব্যবহার করতে হয়, বা এবং যদি দেখে যে ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে প্যারাবেনের পরিমাণ কম আছে বা হচ্ছে ফ্র্যাগনেন্সটা কম, ফেনার পরিমাণ কম, মানে হচ্ছে সোডিয়াম কম, সারফেক্টেন্টটা কম, তাহলে দেন ঠিক আছে। আবার আরেকটা জিনিস, আমাদের ব্যবহারের ক্ষেত্রেও কিছু মানে প্রবলেম আছে। হ্যাঁ, যেটা বললাম যে খুব ঘষে ঘষে ব্যবহার করে, এটা কি করা যাবে? এটা না, একটা শ্যাম্পু ব্যবহারের নিয়ম হচ্ছে একটা কন্টেইনারে নিবে, সেটা একটু ফোম করবে, তারপরে সেই ফোমটা মাথার স্ক্যাল্পে, মাথার তালুতে অ্যাপ্লাই করবে, নট চুল। হেয়ারে অ্যাপ্লাই করলে হেয়ার কিন্তু রাফ হবেই। মাথার তালুতে দিবে, দিয়ে আস্তে মাসাজ করে, কিছুক্ষণ মাসাজ করে সেটা রিমুভ করবে। রিমুভ করাটা পর্যাপ্ত, টোটাল ফেনাটা চলে না যাওয়া পর্যন্ত এটা ব্যবহার করতে হবে। পানিটা টোটালি দিয়ে রিমুভ করতে হবে, টোটালি যাতে ফেনাটা চলে যায়। এটা রাফ চুলের জন্য যেটা বলছিলেন যে রাফ হয়ে যায় শ্যাম্পু করার পরে, সেক্ষেত্রে কি কন্ডিশনারটা আসলে কি ভালো কাজ করে? নাকি অনেকে আছে যে চুল রাফ হয়ে যাচ্ছে, এজন্য শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে তেল দিয়ে রাখছে, নারকেল তেল বা অন্যান্য যে কোনো তেল একটু দিয়ে ম্যাসাজ করে রেখে দিচ্ছে, এরপর শ্যাম্পুতে যাচ্ছে, কোনটা ভালো হয় আসলে? শ্যাম্পু করার আগে 30 মিনিটের জন্য যদি কেউ যার স্ক্যাল্পে অন্য কোনো প্রবলেম নেই, বা সেবোরিয়া বা এই সেবোরিক ডার্মাটাইটিস, ফলিকুলাইটিস নেই, কোনো রোগ নেই, তাদের ক্ষেত্রে স্ক্যাল্পে তেল দিয়ে রেখে কিছুক্ষণ রেখে, মানে 30 মিনিটস রেখে, উইদিন 30 মিনিটস তারা যদি শ্যাম্পু করে ফেলে, তাহলে দেখা যায় স্ক্যাল্পের জন্য এটা বেটার, মাসাজটা হয়, একদম ব্লাড সার্কুলেশনটা প্রপার থাকে, প্লাস চুলের কোয়ালিটিও ভালো হয়, অনেক ভালো হয়েছে। আর কন্ডিশনারের ক্ষেত্রে আমি বলবো যাদের চুলে হেয়ার ডাই করা, যারা রেগুলার চুল কালার করে বা রেগুলার কেমিক্যাল ইউজ করে, বা হচ্ছে ধরেন তার এমন কাজ করতে হয় যেটার জন্য স্টাইলিং করতে হয়, হেয়ার স্টাইলিং করতে হয়, তাদের ক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার করতে হয় চুলের শেষাংশে বা 1/3 হেয়ার শ্যাফট, মানে স্ক্যাল্পে দেয়া যাবে না। স্ক্যাল্পে দেয়া যাবে না। যতবার শ্যাম্পু করবে, মানে প্রতিদিন যদি কেউ শ্যাম্পু করে তাহলে প্রতিদিনই কন্ডিশনিং করতে হবে না? প্রতিদিন কন্ডিশনিং করতে হবে না। দেখা যায় যদি আমি শ্যাম্পু করতে বলি সপ্তাহে 3 থেকে 4 দিন, এর বেশি না। তো সপ্তাহে 3 থেকে 4 দিন করলে যখন শ্যাম্পু করবে তখন কন্ডিশনার দিবে। ওকে, আমরা কিছু মিথ আর সত্য নিয়ে কিছু প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলো যদি একটু উত্তর আমরা নেই একদম সংক্ষেপে, শুধু ট্রুথ মিথ এটা একটু বলেই হবে। দামি কসমেটিক্স মানে কি ভালো? এটা দুটাই। আচ্ছা, বেশি ফেনা মানেই ভালো শ্যাম্পু? এটা মিথ টোটালি। আচ্ছা, প্রতিদিন ফেস ওয়াশ করলে ব্রণ কমে? মিথ। আচ্ছা, ঘরে থাকলে সানস্ক্রিন লাগে না? মিথ। নারকেল তেল সব ধরনের চুলের জন্য উপকারী? মিথ। প্রাকৃতিক মানেই নিরাপদ? মিথ। মেকআপ ত্বক নষ্ট করে? হ্যাঁ, মিথ। কালো ত্বকে ট্রু, এটা ট্রু। হ্যাঁ। আচ্ছা, কালো ত্বকে সানস্ক্রিনের দরকার নেই?
কালো ত্বকে কালো ত্বকে সানস্ক্রিনের দরকার নেই, এটা তো টোটালি মিথ। অ্যান্টি-এজিং ক্রিম একাই বলিরেখা দূর করতে পারে, এটা জীবনেও না, মিথ। হার্বাল লেখা থাকলেই পণ্যটি শতভাগ নিরাপদ। এটা আমাদের নর্মাল এখন যারা আছে কমন পিপলদের জন্য এটাই ট্রু, ওরা চিন্তা করে, বাট এটা টোটালি মিথ। আচ্ছা, এই হার্বাল প্রোডাক্ট নিয়ে একটু জানি যে এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতে হার্বাল কিছু শ্যাম্পুও পাওয়া যায় এবং ব্রাইটেনিং করার জন্য, রং ফর্সা করার জন্য অনেক রকম তারা ভেষজ কিছু দিয়ে তারা তৈরি করছে এবং এগুলোকে দেখা যাচ্ছে অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবেও তৈরি করছে, যেগুলোকে বলছে যে এগুলো খেলে আপনার ভিতর থেকে ত্বক উজ্জ্বল হবে, ব্রাইট হবে এবং খুব দ্রুত ফর্সা হয়ে যাবে, এরকমও কিন্তু আমরা পাচ্ছি বিজ্ঞাপনগুলো। এগুলো আসলে কতটুকু উপকার এবং কতটুকু ক্ষতি করছে? হার্বাল প্রোডাক্ট, ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি একটা জিনিস, আমি সব সময় একটা হার্বাল প্রোডাক্ট যারা খেয়ে আসছে বা অ্যাজ এ ক্যাপসুল অনেক সময় থেকে দেখে আসছে যে স্লিম হওয়ার জন্য হার্বাল খাচ্ছে বা হার্বাল টি খাচ্ছে, স্লিম, হ্যাঁ ওজন কমে যাচ্ছে খুব দ্রুত, এগুলো না, এটা অনেক ক্ষতিকর। এখন যারা হার্বাল টি এর কথা বলে তারা আসলে এইরকম কিছু গাছ আছে যেগুলো খেলে মানে দেখা যায় বাউল মুভমেন্ট বেড়ে যায়, মেটাবলিজম বেড়ে যায়, এটা দেখা যায় ডায়রিয়া হয়, তখন তাদের কাছে মনে হয় যে ওয়েটটা কমে গেল, এরকম কিছুই না। এটা ছাড়া আরেকটা জিনিস, এই হার্বাল প্রোডাক্ট যদি কেউ খায় সেক্ষেত্রে লিভারের ফাংশন ডে বাই ডে কমতে থাকে এবং লিভার কাজ করা, হার্বাল খেলে লিভারের এনজাইমগুলো দেখবেন একটা পরে গিয়ে একদম অনেক বেড়ে গেছে। এএলটি এসটি এটা যদি কেউ করে হার্বাল প্রোডাক্ট খেয়ে, দিনের পর দিন তারা কিন্তু জানে না, না জেনেই হার্বাল প্রোডাক্ট ভালো ভেবে খেতে থাকে। পরবর্তীতে যখন লিভার ফাংশন টেস্ট করা হয় তখন দেখা যায় এনজাইমগুলো অনেক মানে সিভিয়ার পর্যায়ে তাদের একটা ক্ষতির পর্যায়ে চলে যায়। তো তখন এই জিনিসগুলো আমি না করি। হার্বাল যেমন খাওয়া যাবে না সেরকম ব্যবহারও করা যাবে না। হার্বাল প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে এই যে হোয়াইটেনিং বললেন, এই হোয়াইটেনিংটা আসলে কি, এগুলোতে কিছু অ্যাসিড থাকে, এটাতে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো টানা আপনি ব্যবহার করছেন, ব্যবহার করতে করতে আমাদের স্কিনের যে উপরের লেয়ার, 5টা লেয়ারের মধ্যে উপরের লেয়ারটার যে পরিমাণ ক্ষতিটা হয়ে যায় সেটা আসলে আমাদের সান প্রোটেকশন দেওয়ার পরেও কাজ করে না, ডার্ক হয়ে যায়, পার্মানেন্ট পিগমেন্টেড হয়ে যায় এবং পরবর্তীতে এটা ইরিভার্সিবল, কোনোভাবেই কমতে চায় না, মেচতা হয়, মেলাসমা হয়ে যায়। এই মেলাসমা কিন্তু খুব কমনলি হয় যারা হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে। এবং সেই ক্ষেত্রে কি রিমুভ করা কি অনেক বেশি কঠিন হয়ে পড়ে? হ্যাঁ, যখন দেখা যায় এটা ডার্মাল লেয়ারে চলে যায়, মেস্তাটা যদি উপরের লেয়ারে থাকে বা এপিডার্মাল লেয়ারে থাকে, অনেকটাই দূর করা সম্ভব এবং কমে আসে, এটা ছড়ায় না। প্লাস কিন্তু যদি ডার্মাল লেয়ারে চলে যায় তাহলে দাগ হালকা করা সম্ভব, কিন্তু এটা সেরে যাবে না, নর্মাল ত্বক কখনোই হবে না। আচ্ছা, আমরা প্রসাধনী নিয়ে আরো কিছু প্রশ্ন করব, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে এসে। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি প্রসাধনী নিয়ে। এই প্রসাধনীগুলো আমাদের ত্বকের জন্য কতটুকু নিরাপদ এবং কতটুকু ক্ষতিকর সে বিষয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার সিনথিয়া আলম। আপু, আমরা তো সাবান শ্যাম্পু সম্পর্কে জানলাম, এবার একটু মেকআপ আইটেম নিয়ে কথা বলি, যেগুলো আসলে আমাদের নারীদের ক্ষেত্রে প্রত্যেক দিনই অনেকের ক্ষেত্রে লাগছে, ব্যবহার হচ্ছে, কম বেশি অল্প হোক বা বেশি হোক সবাই, অনেক নারীরাই ব্যবহার করছেন। এবং মেকআপের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, যারা মেকআপ একদমই করেন না তারপরও একটা কিছু লাগে, সেটা হচ্ছে লিপস্টিক। এটা আমাদের নারীদের খুব সফট একটা সাইড, যে লিপস্টিক ছাড়া অনেকে বাসা থেকেই বের হন না, এরকমও হয়। প্রতিদিন ব্যবহারযোগ্য একটা কসমেটিক্স, এটাও তো একটা কেমিক্যাল, তাই না? এই যে প্রতিদিন একই জিনিস আমরা ব্যবহার করছি, এটা আসলে আমাদের লিপের জন্য কতটুকু ভালো? খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে লিপস্টিকের ক্ষেত্রে। হ্যাঁ, লিপস্টিক খুবই ইম্পর্টেন্ট, কারণ কি লিপস্টিকে এমন কিছু কেমিক্যাল থাকে যেই কেমিক্যালগুলো অনেক সময় দেখা যায় আমাদের পার্মানেন্ট ক্ষতি করে ফেলে, লিপসের পিগমেন্টেশন পার্মানেন্ট করে ফেলে। নর্মালি আমাদের একটা লিপস্টিকের মধ্যে ওয়্যাক্স থাকে, এটা আমরা বলি মোম, হ্যাঁ, ওয়্যাক্স, বিস ওয়্যাক্স থাকে, মৌমাছির মোম বা এই ওয়্যাক্সগুলো দিয়ে এটার গঠনটা তৈরি করা হয়। এটার সাথে কিছু ফ্র্যাগনেন্স থাকে, ফ্র্যাগনেন্স হিসেবে আমাদের কিছু কেমিক্যাল দেওয়া হয়, এটার সাথে কিছু রেজিন থাকে, রেজিনটা কিন্তু বেশি মাত্রায় গেলে অনেক ক্ষতিকর। আবার এটার সাথে সিনথেটিক ডাই দেয়া হয়, এই ডাই কালার করা হয়, কালারটা যখন অর্গানিক বা ইনঅর্গানিক
কোনো কিছু দিয়ে করা হয় বা কেমিক্যাল দিয়ে করা হয়, দেন ইটস ওকে, এটা যদি নির্দিষ্ট লিমিটে থাকে। বাট এটা অনেক সময় দেখা যায় এটার সাথে লেড দেওয়া হয়, কারণ চিপার রেটে যখন আপনি কোনো লিপস্টিক কিনবেন, কারণ যেই ইনগ্রেডিয়েন্টগুলো আমি বললাম একটা লিপস্টিক তৈরি করতে লাগে, সেই ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু এক্সপেন্সিভ, বাট যখন চিপার রেটে কেনা হবে তখন এটার মধ্যে লেড থাকবে। আচ্ছা। এবং এটা অনেক দিন যাতে ঠিক থাকে এটার জন্য প্যারাবেন বেশি পরিমাণে দেয়া হবে আচ্ছা। এবং ফ্র্যাগনেন্সও দেখতে পাবেন। তো এই জিনিসগুলো আসলে আমাদের লিপসে পিগমেন্টেশন করে এবং এটা পিগমেন্টেড এমনভাবে হয়ে যায়, পার্মানেন্ট পিগমেন্টেড হয়ে যায়, এটা কোনো কিছু দিয়ে আর যেতে চায় না। আচ্ছা। তো এই পিগমেন্টেশন মানে হচ্ছে বার্ন। আবার অনেকের ক্ষেত্রে চিলাইটিস হয়ে যায়, এটা দেখা যায় মুখের চারপাশে একটা কালো আস্তরের মতো তৈরি করে। হ্যাঁ, অনেকে ওই যে লিপটা উপরে নিচে দুইটা লিপই দেখা যায় ডার্ক হয়ে যায়। এটা চিলাইটিস মানে একদম সিভিয়ার পর্যায়ে যখন চলে যায়। আবার অনেকের ক্ষেত্রে ডার্মাটাইটিস হওয়ার পর কিছু রিয়াকশন হওয়ার পর তারপরে যখন ট্রিটমেন্ট কন্টিনিউ করে দেন ঠিক হয়ে যায়। বাট লিপস্টিকের জন্য অ্যালার্জিক রিয়াকশন নিয়ে অনেক পেশেন্ট কমনলি আমি চেম্বারে পাই, কারণ হচ্ছে দেখা যায় অনেক দিনে তার এক্সপায়ার ডেটটা দেখেনি। হ্যাঁ, ওই যেটা বলেন যে প্যারাবেন বেশি দেয়া থাকে যাতে এটা ইয়েটা ভালো থাকে, এটা প্রিজারভেটিভ হিসেবে যেহেতু কাজ করছে, নষ্ট যাতে না হয়ে যায়। তো এই এক্সপায়ার ডেটের কথাটা একটু জানতে চাই যে একটা লিপস্টিকের যদি এক্সপায়ার ডেট যদি শেষ হয়ে যায়, কিন্তু আমার লিপস্টিকটা তো আমি আরো অনেকদিন ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে কি আসলে নিরাপদ কি না? এটা নিরাপদ না। লিপস্টিক বা যে কোনো কসমেটিক্স, এটা ফাউন্ডেশন হোক বা অন্য যে কোনো কিছু, ফেস পাউডার, এক্সপায়ার ডেট চলে গেলে অবশ্যই এটা ফেলে দিতে হবে, কারণ এই এক্সপায়ার ডেটের পরে এই প্রোডাক্টগুলোর কেমিক্যালগুলো কিছু কনভার্সন হয় এবং হচ্ছে এটা এমন কিছু কেমিক্যালে কনভার্ট হয় যেটা আপনার ত্বকের জন্য অনেক ক্ষতিকর। শুধু ত্বকের জন্য না, এটা আমাদের কিছু লিপস্টিক আছে যেটাতে নিকেল থাকে, এই নিকেল কিন্তু আমাদের নিউরোটক্সিসিটি করে। প্লাস বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদেরকে কিন্তু বলা হয়ে থাকে যে লিপস্টিক না দিতে। বাচ্চাদের যখন লিপস্টিক ইউজ করা হয়, বাচ্চাদের ডেভেলপমেন্টাল গ্রোথ প্রপার হয় না। তো এই জন্য কিছু লিপস্টিকের এক্সপায়ার ডেট দেখতে হবে। বাচ্চাদেরকে কমনলি ইউজ করতে দেওয়া যাবে না। বাচ্চারা ইউজ করলে লিপ বাম বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে। টানা প্রতিদিন লিপস্টিক ইউজ করা যাবে না, সেটা একটু হলেও অ্যাভয়েড করতে হবে, কারণ এই নিকেল যদি আপনার লিপস্টিকে থাকে বা এই মাত্রা যদি নরমাল থাকলেও আপনি ডেইলি ব্যবহার করলেও এটা আপনার লিপসের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে আমরা যখন কিনতে যাব, কারণ এটা তো আমাদের একটা খুবই প্রয়োজনীয়, একটা নারীদের ক্ষেত্রে একটা প্রয়োজনীয় জিনিস, আমরা যখন কিনতে যাব এটা আসলে উপাদানটা কি দেখে নিলে আমরা বুঝবো যে না আসলে এটা আমার ক্ষতি করছে কিন্তু তারপর একটু কম ক্ষতি করছে, বা অল্প সময় ব্যবহার করে আমি এটাকে ব্যবহার করতে পারছি কিনা, এই জিনিসটা বোঝা যায়? এখানে ইনগ্রেডিয়েন্ট অবশ্যই দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড এখন থাকে। আচ্ছা। লিপস্টিকের মধ্যে এই ইনগ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে অ্যাট এ টাইম আপনার কিন্তু এসপিএফ কন্ট্রোল মানে হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর আছে, এটার পাশাপাশি আপনার হচ্ছে প্যারাবেনের পরিমাণটা উল্লেখ করা থাকে। বাট আমি বলবো একটা লিপস্টিক কেনার ক্ষেত্রে ইডিটি এর মাত্রা বা ইডিটিএ বেশ আছে কিনা এটা দেখতে হবে, ইডিটিএ যেন থাকা যাবে না। আচ্ছা, যেটা থাকবে না সেটা নিতে হবে এবং এক্সপায়ার ডেট, যদি লিপস্টিক তো শেষ হয় না সহজে, দেখা যায় একটা এক্সপায়ার ডেট কয়েকদিন পরেই আপনার শেষ, তো আপনি অবশ্যই দেখে নেবেন যেটা এক্সপায়ার ডেট অনেক বেশি দিন থাকবে সেরকম কিছু ব্যবহার। আর ব্যাচ নাম্বার দেখতে হবে, কিউআর কোড আছে কিনা দেখতে হবে, কারণ কি আপনি যতই বলেন ভালো ব্র্যান্ডের একটা কিউআর কোড থাকে এবং তার ইনগ্রেডিয়েন্টগুলো উল্লেখ করা থাকে। যখন নন ব্র্যান্ড হয়, ইনগ্রেডিয়েন্ট উল্লেখ করা থাকে না, কিউআর কোড আপনি সার্চ দিলে এটা সিঙ্ক করবে না, আপনি নেটে গেলে তখন ওই লিঙ্কটাকে ব্ল্যাঙ্ক দেখাবে বা নট ফাউন্ড দেখাবে, তখনই আপনি বুঝতে পারবেন এটা নকল। এবং হচ্ছে প্যাকেজিংটাও অনেক ম্যাটার করে, যখন কোনো ডুপ্লিকেট প্যাকেজিং হয় প্যাকেজিং এর মধ্যে লেখাগুলোও ঝাপসা থাকে এবং প্যাকেজিং প্রপার অরিজিনালের সাথে মেলে না। এটা খুব চমৎকার একটা কথা বলেছেন যে আমরা কিন্তু স্ক্যান করতে পারি কিউআর কোডটা, কারণ এই কোডটা কিন্তু মোটামুটি ভালো যে লিপস্টিকগুলো একটু দাম বেশি হলেও কিন্তু সেগুলোতে কিন্তু থাকছে। আমরা যদি একটু নিজেদের নিরাপত্তাটা চিন্তা করি তাহলে কিন্তু আমরা একটু স্ক্যান করে দেখে নিতে পারি যে এটা আসলে অবস্থানটা কোথায় আছে। এটা কিন্তু আমরা দেখে অনেক সময় স্ক্যান করি না, তাই না? এটা কিন্তু আসলে আমাদের চোখে আড়াল হয়ে যায়।
হ্যাঁ। আর এই কিউআর কোডে যে স্ক্যান করা ব্যাপারটা বলেন, এটা কিন্তু নেল পলিশে অনেক ক্ষেত্রে আছে, তাই না? নেল পলিশ এমন একটা জিনিস যেটা নারীদের কিন্তু খুবই পছন্দের। অনেক সময় আমরা ছোট বাচ্চাদের লিপস্টিক না দিলেও নেল পলিশটা আমরা দেয়া করি, চেষ্টা করি যে ওরা একটু সাজুগুজু করছে একটু নেল পলিশ দিই, কিন্তু এখানেও তো কিছু কেমিক্যাল আছে, তাই না? এগুলো নেলের জন্য কতটুকু? নেল পলিশের ক্ষেত্রে দেখা যায় এমন কিছু কেমিক্যাল থাকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, আবার অনেক ক্ষেত্রে টলুইন থাকে। তো এই নেল পলিশের ক্ষেত্রে এই কেমিক্যালগুলো আবার উচ্চ মাত্রায় যদি থাকে, ফর্মালডিহাইড থাকে। ফর্মালডিহাইড কিন্তু এটা এক ধরনের কি, এটা আমাদের যদি লাংসের ভেতরে যায় বা ফুসফুসে যায় নিঃশ্বাসের মাধ্যমে, তাহলে এটা অনেক ক্ষতি করে। তো অবশ্যই একটা নেল পলিশ দেওয়ার ক্ষেত্রে আমি বললাম ভালো ব্র্যান্ডের কিনতে হবে এবং দেখতে হবে মানে নেল পলিশের উপাদানগুলোর মধ্যে কোন উপাদানগুলো বেশি আছে। অনেক সময় দেখা যায় কিছু নেল পলিশ পাওয়া যায় এখন বেশিক্ষণ থাকে না, পানি দিলে ধুয়ে চলে যায়, এটা বেটার। কারণ এটাতে যে গাম থাকে বা নেল পলিশে যে গামগুলো থাকে এটা কিন্তু অনেক ক্ষতি করে। তো এই জিনিসটা সহজে বোঝা যায় যে কম থাকে, বেশি দিন থাকে না। তো সেই ক্ষেত্রে নেল পলিশগুলো আপনার জন্য হার্মলেস হবে, ক্ষতি করবে না, প্লাস স্টাইলিংও করা গেল। আচ্ছা, আর যেগুলো বেশিক্ষণ সময় থাকছে সেগুলো আমরা একটু অ্যাভয়েড করতে হয়। আমাদের সময় হচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, কিন্তু বিরতি থেকে আসার পরে আমরা নেল পলিশ নিয়ে আরেকটু কিছু জানবো। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছিলাম প্রসাধনী নিয়ে, এবং প্রসাধনীকে আপনার ত্বকের জন্য কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেই বিষয়ে আলোচনা করছিলাম, এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার সিনথিয়া আলম। আমরা তো আসলে নেল পলিশ সম্পর্কে কথা বলছিলাম। এখনকার সময়, বর্তমান সময়ে যেটা একটা ট্রেন্ড চলছে, যেটা হচ্ছে কিশোরীরাও করছে এবং অনেক নারীরাই খুব পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে করছেন, সেটা হচ্ছে নেল এক্সটেনশন। নেল পলিশ দেওয়ার ঝামেলা নেই, এক্সটেনশন করে একবারে আর্ট করে রেখে দিচ্ছেন, এবং এটা অনেকে দেখা যাচ্ছে মাসের পর মাস ব্যবহার করছেন। এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা কতটুকু আমাদের ত্বকের জন্য, নেইলের জন্য ভালো? নেইল এক্সটেনশনে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট, যেহেতু আজকে কেমিক্যালের কথা বলছি, সো এটাতেও কেমিক্যালের কথা বলি। এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় যেটাতে অ্যাক্রাইলেট থাকে। এটা অ্যাক্রিলিক নেইল, দেখবেন যে অনেকেই বলে যে অ্যাক্রিলিক নেইল করবে, তো এটাতে অ্যাক্রিলিক একটা কেমিক্যাল এটা থাকে, এটার সাথে মিথাইল অ্যাক্রিলেট থাকে, টোলুইন থাকে, গাম থাকে। তো এই যে গামগুলো ব্যবহার করা হয় এগুলো খুবই ক্ষতিকর, কারণ এই গামগুলো ইউজ করে আপনার ইউভি লাইট ব্যবহার করা হয়, লাইট দিয়ে সেট করা হয়। তো আপনার নেইলে যেই সেট করা হলো এটাই শুধু শেষ না, এটা রিমুভ করার জন্য কিন্তু আবার কেমিক্যাল অ্যাপ্লাই করতে হয়, সেটা ওইভাবেই তুলতে হয়। সো এই যে কেমিক্যালটা ব্যবহার করা হয় দিনের পর দিন, এটা কিন্তু অনেক ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? মেয়েদের ক্ষেত্রেই এই ক্ষতিটা হয়। দেখা যায় কি আমাদের এন্ড্রোক্রাইন অ্যাক্টিভিটিটাকে ডিটাস্তর, মানে হচ্ছে কি আমাদের মেয়েদের শরীরে রিপ্রোডাক্টিভ ইস্ট্রোজেন হরমোনটাকে এরা মিমিক করে। আচ্ছা, তো মিমিক করার কারণে দেখা যায় আমাদের রিপ্রোডাক্টিভ ইয়েতে হরমোনাল কিছু প্রবলেম, হরমোনাল কিছু প্রবলেম হয়, যেটার ক্ষেত্রে পরের দিকে ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে। এবং কিডনি ড্যামেজের ক্ষেত্রে বা কিডনি নষ্টের এরকম স্টাডি আছে, টোটালি যে একদম ফাইনালাইজড বা এরকম প্রুভড এরকম না, স্টাডি করছে। কিন্তু আমাদের কিডনি বা লিভারে যদি মানে প্রবলেম নাও হয়, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের নেলের উপরে যে গ্লু দিয়ে লাগানো হচ্ছে, অনেক সময় কি এই ন্যাচারাল নেলটা কি ড্যামেজ হচ্ছে না, নেল বেডটা ড্যামেজ হচ্ছে? নেল বেড ড্যামেজ হচ্ছে। এটার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট, প্যারানাইকা ডেভেলপ করে, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন প্লাস ফাঙ্গাল ইনফেকশন এটাতে হবেই। দেখা যায় অনেক দিন ধরে এই নেলটা থাকছে, নিচের নেল বেড এবং নেল এটার উপর চাপ পড়ছে। তো নেল বেডের উপর যখন চাপ পড়ে তখন নিচ থেকে কিছু ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল দুটাই অ্যাকুমুলেশন হতে পারে। হ্যাঁ, তো সো এখন ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হবে তখন আমাদের প্যারানাইকিয়ার ট্রিটমেন্ট দিতে হয়, তখন নেলটা টোটাল রিমুভ করতে হয়। আর অনাইকোমাইকোসিস বা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল নেল অনেক আরো বেশি। আচ্ছা, নেল এক্সটেনশনের সাথে আরেকটা জিনিস এখনকার সময় বেশি পপুলার, যেটা অনেক কিশোরীরাও করছেন, নারীরা করেন, সেটা হচ্ছে ল্যাশ এক্সটেনশন। এক্সট্রা ল্যাশ বসাচ্ছেন, হ্যাঁ, কাজল দিতে হবে না, কাজল দেওয়া ঝামেলা না করে ডিরেক্ট হচ্ছে ল্যাশ বসাচ্ছে, আমার সবসময় ন্যাচারাল লাগছে, দেখতে ভালো লাগছে। এটা কি চোখের জন্য কি ক্ষতিকর কিনা? ল্যাশ এক্সটেনশনে যেই গাম
এটা আমাদের নেইলের জন্য যতটা ক্ষতিকর, এই গাম আপনি আমাদের চোখের ক্ষেত্রে এটা অনেক বেশি ক্ষতিকর। তার থেকেও আমি যদি বলি যে হ্যাঁ আমার ক্ষতি হচ্ছে না, অনেকে বলতে পারে আমি তো কতবার ইউজ করেছি আমার ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে, কিভাবে হচ্ছে? ডে বাই ডে কিন্তু যদি রেডনেস নাও আসে বা কর্নিয়ায় ইনজুরি নাও হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার প্রিভিয়াস যে আইল্যাশটা আছে এটা কিন্তু ট্র্যাকশন, অ্যালোপেশিয়া অফ আইল্যাশ বলে, মানে হচ্ছে আপনার প্রিভিয়াস আইল্যাশটাও রিমুভ হয়ে যায়, দেখা যায় ওটাও পড়ে যায়, পরবর্তীতে কিন্তু গ্রো করে না অনেকের ক্ষেত্রে, মানে ন্যাচারালটা গ্রো করছে না, ন্যাচারালটা আর গ্রো করে না, তখন দেখা যায় আইল্যাশের পরিমাণ একদমই কমে যায়, তখন নিজের আইল্যাশটা আর থাকে না, কারণ একটার সাথে গ্লু দিয়ে আরেকটা লাগানো হচ্ছে, গাম দিয়ে আরেকটা লাগানো হচ্ছে, এই দুটো যখন একসাথে লেগে থাকে নিজের আইল্যাশ যেটা থাকে বা ওই আইল্যাশটা এত ক্ষতি হয়ে যায় ইনজুরি ট্রমাটিকে, তখন দেখা যায় ওই ট্র্যাকশনে ওটা পড়ে যায় এবং ওই জায়গায় নতুন করে আইল্যাশ আসে না, আর আসতে চায় না। এবং এর সাথে কি চোখের ভিতরে আমাদের যে আইবলটা আছে সেটা কি ক্ষতিগ্রস্ত হতে পারে? হ্যাঁ অবশ্যই, গ্লু একটা ব্যবহার করা হয়। হ্যাঁ দেখা যাবে আপনি তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই কর্নিয়া ইনজুরি হয় এবং রেডনেস তো থাকেই। এখন তারা অ্যালার্জিক যে রিঅ্যাকশনগুলো সেটাও তো সেগুলো হয়, এগুলো নিয়ে আসে, রেগুলার আসে, শুধু এটা না, কন্ট্যাক্ট লেন্স নিয়ে যে কত বড় ইনজুরি নিয়ে মাঝে মধ্যে তো আসে আমার কাছে, আমি আবার অপথলমোলজিস্টের কাছে পাঠাই সিভিয়ার ইনজুরি নিয়ে। জি চমৎকার। আমরা একটু মিথ অ্যান্ড ট্রুথ নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, গাঢ় রঙের লিপস্টিক ঠোঁট কালো করে, মিথ না ট্রুথ? এটা ট্রুথ। আচ্ছা, দামি লিপস্টিক মানেই নিরাপদ? সব সময় না। প্রতিদিন নেল পলিশ ব্যবহার করলে নখ শ্বাস নিতে পারে না, মানে নখে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। নেল পালিশ রিমুভ দিলে তো অনেক দিন করে রেখে দেয়, এটাতে অবশ্যই একটু ক্ষতি তো হয়, হতে পারে। হার্বাল লেখা থাকলেই কসমেটিক সম্পূর্ণ নিরাপদ? না, এটা টোটালি ফলস। নখে হলুদ রং মানে ক্যালসিয়ামের অভাব, মিথ না ট্রুথ? না, হলদেটে হলে এটার সাথে অনেক কিছু রিলেটেড। আচ্ছা, ক্যালসিয়াম না। মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স ব্যবহার করলেও সমস্যা হয় না, এটা তো টোটালি ভুল। আচ্ছা, লিপস্টিকে সীসা থাকলে তা বিপজ্জনক, ট্রুথ না মিথ? সীসা থাকলে ট্রুথ অবশ্যই। নেল পলিশ রিমুভার যত কম ব্যবহার করা যায় তত ভালো, ট্রুথ। ঠোঁট বারবার চটলে মানে ঠোঁট বারবার টানলে শুষ্কতা কমে যায়, এটা ফলস, এবং এই অভ্যাসের কারণে বারবার লিপ লিকিং এবং লিপ বাইটের কারণে কিন্তু এমন কিছু ডিজিজ হয়, মুখের ভেতরে যেই ফ্লোরা, নর্মাল ফ্লোরা থাকে সেগুলো বাইরে চলে আসে, তখন ইনফেকশন বা ওরাল ডার্মাটাইটিস হয়, পেরিওরাল। কসমেটিক্স শেয়ার করা নিরাপদ? না। আচ্ছা, আমরা একটু সানস্ক্রিন নিয়ে একটু কথা বলি। সানস্ক্রিন নিয়ে সবারই মাঝখানে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, কখন ব্যবহার করব কি করব না, মেয়েরা ব্যবহার করছে রেগুলার কিন্তু ছেলেরা ব্যবহার করছে না, এরকম কিছু আছে। আবার সানস্ক্রিন কেউ বলছে, কেউ আবার ব্লক বলছে, ডিফারেন্সটা কোথায় ব্লক বা ক্রিমে? সানস্ক্রিন আর সানব্লক, সানব্লক যখন বলা হবে আসলে ব্লকটা কম বলা হয়, সানস্ক্রিনটাই এখন বেশি বলা হয়। সানব্লক যখন বলা হবে এটা ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট থাকবে। এটা এই ইনগ্রেডিয়েন্টগুলো কি করে, এটা ধরেন আপনার সূর্যরশ্মি আসছে, সেটাকে আপনি একটা টোটাল বন্ধ করে দিচ্ছেন এবং সে রিফ্লেক্ট, প্রতিফলিত হচ্ছে, সে আবার ব্যাক করে চলে যাচ্ছে, তখন খুব কম বেশি অ্যাবজর্ব হচ্ছে, খুব কম মাত্রায় অ্যাবজর্ব হচ্ছে, বাকিটুকু সে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হবে সানব্লক। সানব্লকের মধ্যে আপনি এমন কিছু, এটাতে মিনারেল সানস্ক্রিন, ফিজিক্যাল সানস্ক্রিন, এই দুটো সানস্ক্রিন হচ্ছে সানব্লক। এটার সাথে টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড থাকে। এবং সানস্ক্রিন যেটা, সেটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। হ্যাঁ, এই সানস্ক্রিনগুলোতে টিনোসর্ব, ইউভি, এগুলো নতুন আসছে, ইউভিনাল, এই অ্যাবোভেনজোন, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে, কিন্তু এই সানস্ক্রিন আবার ত্বকের ক্ষতি করে। ত্বকের ক্ষতি করে কাদের ক্ষেত্রে? যাদের রোজাশিয়া, খুব সহজেই মুখ লাল হয়ে যায়, তা ছাড়া আবার অনেক সেনসিটিভ স্কিন থাকে, তারা কিন্তু এইটা ব্যবহার করতে পারবে না, এইটাকে বলে সানস্ক্রিন। আর সানস্ক্রিনের ক্ষেত্রে কেমিক্যালগুলো হচ্ছে অ্যাবোভেনজোন, টিনোসর্ব, ইউভিনাল, এগুলো।
তো এগুলোর ক্ষেত্রে আপনার একটু হলেও ত্বকে সেনসিটিভিটি ক্রিয়েট হয়। আচ্ছা আচ্ছা। তো আসলে না অনেক সানস্ক্রিনে এমনভাবে লেখা থাকে যে আসলে এটা সানব্লক ইনগ্রেডিয়েন্ট আছে নাকি সানস্ক্রিনের ইনগ্রেডিয়েন্ট আছে, এটা বোঝা যায় বোঝার না ওয়ে আসলে। নাই। আমি কমন ভাবে কিভাবে বুঝবো যে এটা ব্লকটা আমার জন্য ভালো হচ্ছে এরকম কিছু? কারণ হচ্ছে একটা সানস্ক্রিন আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনার ত্বক ভিত্তিতে অ্যাপ্লাই করতে হবে আপনার ত্বক কি ধরনের শুষ্ক। যদি শুষ্ক হয় অবশ্যই ক্রিম বেসড, এবং যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে জেল বেসড বা অ্যাকোয়া বেসড দিতে হবে সানস্ক্রিন। এবং এই সানস্ক্রিনগুলো সানব্লকটা বিশেষ করে আমি বলি মিনারেল সানস্ক্রিন বেটার ফর স্কিন। তো এই সানস্ক্রিন যখন আপনি অ্যাপ্লাই করবেন ইরিটেশন হবে না, জ্বালাপোড়া করবে না। এই জ্বালাপোড়াটা আপনার ক্ষেত্রে মানে কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। পরের দিকে দেখা যায় কি আপনি লাল হয়ে যাচ্ছে, সানস্ক্রিন রিমুভ করলেও আপনার নট স্কিন অনলি লাল ইচিং হয়ে হচ্ছে। যাওয়া, যেটা বললেন যে সানস্ক্রিন বা ব্লক যেটা সেটা দিয়ে বাইরে বের হলে অনেক সময় চিটচিট করে ময়লা এসে আটকে যায়। এই ধরনের সানস্ক্রিনের ক্ষেত্রে আমি বলবো তা মানে যদি কমফোর্টেবল না হয় বা বাইরে ধুলোবালিতে বেশি যাওয়ার চান্স থাকে, ক্রিম বেসড সানস্ক্রিন দেয়াই যাবে না। আচ্ছা। এই জন্য জেল বেসড বা ওয়াটার বেসড সানস্ক্রিন ইউজ করতে হবে। আরেকটা জিনিস, সানস্ক্রিন দেওয়ার ক্ষেত্রে আপনার প্যাচ টেস্ট করে নেওয়া বেটার। আচ্ছা। আপনি হাতের কোনো এক অংশে আগে দেখে নেবেন এটাতে কোনো ক্ষতি হচ্ছে অনেক কিনা। সময় চিকিৎসকরা বলেন যে যারা রান্না করার সময় সানস্ক্রিন বা ব্লক ব্যবহার করা ভালো, কোনটা ভালো হবে? অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি বলি ইনফ্রারেড, যেটা যেহেতু আমাদের চুলার আলোটা ইনফ্রারেড, তো সেক্ষেত্রে এটা PA+++, এই টোটাল প্রোটেকশনটা থাকতে হবে। আপনার তো UVA UVB থেকে আপনার কারেকশন গেল বা এই প্রোটেকশন পেলেন, কিন্তু ইনফ্রারেডের জন্য আপনার PA+++, তো টোটাল প্রোটেকশন আপনার লাগবে। সো কিচেনের সামনে গেলে আপনি এমন একটা সানস্ক্রিন ব্যবহার করবেন যে সানস্ক্রিনে UVA UVB প্লাস PA+++ বা 4টা প্লাস থাকে। এবং হ্যাঁ, এটা 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি রান্না করে গেলেন অনেক সময় মনে থাকে না, তাদের ক্ষেত্রে তারা একবার দেওয়ার পর সারাদিন আর দেন না, মনে থাকে না। তো হ্যাঁ, বলে যে অল্প সময়ের জন্য যাচ্ছে, এই চুলা শুধু চা বানানোর জন্য যাচ্ছি, বাট ওই চা বানানোর জন্য চুলার সামনে গেলেও সানস্ক্রিন দিয়ে যেতে হবে। মানে দিনের বেলা আমি যতক্ষণ থাকছি ততক্ষণ আমাকে সানস্ক্রিনটা বা সানব্লকটা ব্যবহার করাটা খুব বেশি দরকার, খুবই ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এত ধরনের প্রসাধনী, এত ধরনের কসমেটিক্স আছে, এর মাঝেও একজন সুস্থ মানুষ কিভাবে তার পছন্দের জিনিসটা বেছে নিয়ে তার স্কিনটাকে ভালো রাখতে পারবে, যদি সংক্ষেপে বলে। কসমেটিক্সের ক্ষেত্রে যাদের খুব মানে অনেক সময় আমি পছন্দ করি কিছু জিনিস আমার ভালো লাগে, হ্যাঁ, আমি ব্লাশ দিতে পছন্দ করি, কিন্তু ব্লাশের মধ্যেও এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমার ত্বকের জন্য উপযোগী না। সো আমি অর্গানিক বা হচ্ছে খুব কম সময়ে থাকে বাট আমার স্টাইলিংও হলো, আমি খুব কম সময়ের জন্য ওইটা রাখলাম। ধরেন একটা মেকআপ করলে আমি যদি কারো কোনো ধরনের ত্বকে কোনো প্রবলেম থাকে বলে দেই 2 ঘন্টার বেশি মেকআপ না রাখাই বেটার। 2 ঘন্টার মধ্যে যদি এটা পারফেক্ট ওয়েতে, প্রপার ওয়েতে রিমুভ করা হয়, ডাবল ক্লিনজিং করা হয়, ত্বকের ক্ষতি কম হয়, অত ক্ষতি হয় না। সো এটা করতে হবে। আর হচ্ছে সেটিং স্প্রে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটিং স্প্রে ইউজ করতে আমি না করি, কারণ একটা ত্বকে আপনি যখন এত কিছু দেওয়ার পর সেটিং স্প্রেটা ইউজ করেন তখন এই ত্বকের বসে যাচ্ছে, প্লাস হচ্ছে পোর্সের ভেতরে চলে যাওয়ার কারণে পোর্সগুলো আরো বেশি ওপেন হয়ে যায় পরবর্তীতে। তো এটা আমি না করি। আর কসমেটিক্স তো আমরা মেয়ে করবোই, বুঝে শুনে সেগুলো ব্যবহার করাটা অনেক বেশি নিরাপদ। ডাক্তার সিনথিয়া আলম, অসংখ্য ধন্যবাদ। আজকে এত চমৎকার একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনি এত ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার কোশ্চেন, মানে আমি এতগুলো শোতে গিয়েছি বাট আপনার কোশ্চেনগুলো অনেক ভালো ছিল। আজকের টপিকটা আমার খুব পছন্দ হয়েছে, যে আমি কিছু মানে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন, কারণ দর্শকরা জানেন যে আসলে নানা রকম জিনিসগুলো দেখে আমরা কিন্তু বিজ্ঞাপন দেখেই আসলে যে কোনো প্রোডাক্ট কিনতে যাই, কিন্তু কেনার সাথে সাথে আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু ওই জিনিসটা যাচাই করেও নিতে পারি। প্রথম কথা হলো যে জিনিসটাই কিনছেন তার কিন্তু ইনগ্রেডিয়েন্ট আলাদা করে লেখা থাকে। ছোট্ট একটা সাবান কিনেন, শ্যাম্পু কিনেন বা খুব দামি কিছু কেনেন, সব কিছুতে ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে। আপনি একটু যদি দেখেন যে কি কি আছে সেগুলো একটু বুঝে যদি গুগলে সার্চ করেও কিন্তু আপনি নিতে পারেন। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকও বলেছেন, কিউআর কোড প্রত্যেকটা প্রোডাক্টেই থাকে। আপনার স্ক্যান করেও কিন্তু দেখতে পারেন যে এটা এখনো মেয়াদ আছে কিনা, কেন মেয়াদ উত্তীর্ণ যে কোনো কিন্তু কেমিক্যাল জিনিস ব্যবহার করে আমাদের স্কিনের জন্য খারাপ। আর আপনার ত্বককে যদি সুন্দর এবং উজ্জ্বল রাখতে চান তাহলে কিন্তু আপনাকে খাবার দাবার ক্ষেত্রে যেটা সুষম খাদ্যাভ্যাস এবং পরিমিত নিয়ম কানুন মেনে জীবনযাপন করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং পরিমাণ মতন পানি খাওয়া, এটা কিন্তু
খুব বেশি বাধ্যতামূলকভাবে। এটা যদি করেন নিজেও সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। বিদায় আজকে।